পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। তিস্তার পানি বেড়ে রংপুরে সেতু রক্ষা বাঁধে ভাঙন, ঝুঁকিতে 1200 পরিবার। সিলেটে শাহজালাল মাজারের দানবাক্স নিয়ন্ত্রণে নজিরবিহীন হস্তক্ষেপ, জেলা প্রশাসনের কার্যক্রমে ক্ষুব্ধ ভক্ত অনুসারী। ডিসি সারোয়ার আলমকে প্রত্যাহার। বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা থামছে না। 8 দিন ধরে কুড়িগ্রামের 2 সীমান্তের শূন্য রেখায় 5 যুবক। পুশিন রুখতে সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী। কাতারে কর্মস্থলে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল 5 বাংলাদেশির। কমিউনিটিতে শোকের ছায়া। গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাটে স্বজনদের আর্তনাদ। বাংলা সময় সঙ্গে আছি আমি জিন্নাত আরা যশোয়া। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথর এলাকা। বন্ধ ঘোষণা করা হয়েছে পর্যটন কেন্দ্র ও নৌ চলাচল। সুনামগঞ্জেও 3 উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। দ্রুত গতিতেই ছুটছে পানি, তলিয়ে গেছে সড়ক। পাহাড়ি ঢলে ডুবে গেছে সুনামগঞ্জের তাহিরপুর আনোয়ারপুর সড়ক। পানিতে টইটুম্বর 300 মিটার এলাকা। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, বাধ্য হয়ে পায়ে হেঁটে চলাচল করছেন স্থানীয়রা। তাহিরপুরের কলাগাঁও সীমান্ত এলাকায় পাহাড়ি ঢলে ভেসে আসে কয়লা। সেই কয়লা সংগ্রহের হিড়িক স্থানীয়দের। এদিকে মেঘালয়ের চেরাপুঞ্জিতে কয়েকদিন ধরে হয় ভারী বৃষ্টিপাত। ধলাই নদীতে নেমে আসে সেই পানি। রোববার সকাল থেকে সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর এলাকায় বাড়তে থাকে পানির প্রবাহ। তলিয়ে যায় পর্যটন কেন্দ্রে থাকা একাধিক ভ্রাম্যমাণ দোকান। সাময়িকভাবে বন্ধ রাখা হয় নৌ চলাচল। পর্যটকদের সরিয়ে নেয় স্থানীয় প্রশাসন। আসার পর তো মন খারাপ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আমাদের এখানে আর কি আটকা পড়া। সাদা পাথর পর্যটন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। প্রশাসন থেকে মানা করা হয়েছে, আর আমরা এখানে চেকিং এ আছি যাতে কোনো নৌকা কোনোভাবে যাইতে না পারে। পর্যটকরা গেলে এখানে বিপদের সম্মুখীন হতে পারে, সেই জন্য আমরা সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছি। সাদা পাথর এলাকায় অস্থায়ী অন্তত 50টি দোকান ঢলের পানিতে ভেসে গেছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বৃষ্টি ও উজানের ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি। ব্যারাজ পয়েন্টে পানি বিপদসীমা ছুঁই ছুঁই। এরই মধ্যে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে 130 মিটার বাঁধ। ভাঙনের ঝুঁকিতে লালমনিরহাট, রংপুর মহাসড়ক ও নদী তীরবর্তী এলাকার 1200 পরিবার। দুদিন ধরে তিস্তার প্রবল স্রোতে ভাঙনের মুখে রংপুরের গঙ্গাচড়া মহিপুরের তিস্তা সেতুর পশ্চিম পাশের বাঁধ। নদী গর্ভে চলে গেছে বাঁধের 30 মিটার অংশ। গত বছর 900 মিটার বাঁধের প্রায় 100 মিটার অংশ নদীতে গেছে। এরই মধ্যে নতুন করে ভাঙনে বেড়েছে উদ্বেগ। তিস্তা সেতুর বাঁধ এলাকার পাশাপাশি ভাঙনের ঝুঁকিতে লালমনিরহাট, রংপুর মহাসড়ক ও নদী তীরবর্তী এলাকার 1200 পরিবার। স্থানীয়দের অভিযোগ, ভারত পানি ছাড়ার কারণে প্রতি বছর নদী ভাঙন সহ বন্যার শিকার হতে হয় তিস্তা পাড়ের মানুষকে। বোল্টার আসতো এই দিক দিয়ে, এটা রাস্তা ওদিক দিয়ে ঘুরছিল, এত দূর ভাঙে গেছে, এখন তো কোনো খবরই নেই। 2 বছর থেকে এই বাঁধটি যে বিলীন হয়ে যাচ্ছে, কর্তৃপক্ষ যথাযথ এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যদি আমাদের পানি ছেড়ে দেয়, তাহলে আমরা আমাদের অনেক সবকিছু ভেসে যায়। এরই মধ্যে অবশ্য নদীর পানি কমলে বাঁধের ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এসেছে এলজিইডির পক্ষ থেকে। কয়েকদিনের মতো পানি নেমে গেলে আমরা সেখানে বালির বস্তা বা জিও ব্যাগ দিয়ে একটা ব্যবস্থা নিব এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনাও হবে। এদিকে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপদসীমার 23 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকায় বিস্তীর্ণ চরাঞ্চল পানিতে ডুবে যেতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। এতে স্বল্প মাত্রার বন্যা দেখা দিতে পারে। আগামী 72 ঘন্টায় দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে বা উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে নিম্ন অঞ্চলে কিছু বন্যা সৃষ্টি হতে পারে। এদিকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তানজিল হাসনাত, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী অপু বণিক, সুনামগঞ্জে আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র ও গাইবান্ধায় আছেন হেদায়েতুল ইসলাম বাবু। সরাসরি শুরুতেই যাচ্ছি অপু বণিকের কাছে। অপু,
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সাদাপাথর ভোলাগঞ্জের যে 0 পয়েন্টটি রয়েছে সেটি কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি সাদাপাথর ভোলাগঞ্জের ঠিক 10 নম্বর ঘাটে এবং এই ঘাটটিতেই থেকেই কিন্তু প্রায় পর্যটকরা নৌঘাট থেকে মূল পর্যটন যে স্পটটি রয়েছে সেই স্পটে কিন্তু তারা যাত্রা করেন এবং আপনাদেরকে একটু বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু উজান থেকে পাহাড়ি ঢল নেমেছিল গত মধ্যরাত থেকেই এবং সেটার কারণেই কিন্তু এখানকার ভ্রাম্যমান যে দোকানগুলো ছিল তার প্রায় 50 থেকে 70টি সেগুলো কিন্তু তলিয়ে গিয়েছে এবং এখানকার স্থানীয় ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণটা তারা কিন্তু এখনো নির্ধারণ করতে পারেননি, তবে এখানকার যেগুলো তলিয়ে গিয়েছে সেগুলো কিন্তু আসলে উদ্ধার করাটাও তেমন ভাবে সম্ভব হয়নি, যেহেতু নৌঘাট থেকে প্রতিদিন প্রায় 200টির উপরে নৌকা কিন্তু এখান থেকে ছেড়ে যায় পর্যটকদের নিয়ে। তো সেই ক্ষেত্রে আজকে আমরা যেটি লক্ষ্য করছি নৌঘাটে প্রায় 30টির মতো নৌকো রয়েছে, সেগুলো কিন্তু নোঙর করার আছে এবং এখানকার যারা সমিতির নৌঘাটের যারা সমিতির সাথে সম্পৃক্ত তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন উপজেলা প্রশাসনের সিদ্ধান্তের জের ধরেই কিন্তু তারা আজকে কোনো পর্যটককে কিন্তু তারা মূল স্পটে নিয়ে যাননি, যেহেতু নিরাপত্তার একটি বিষয় রয়েছে এবং আবহাওয়ার কথা যদি বলি সকাল থেকে কিন্তু সিলেটে বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং যেহেতু এটি মেঘালয়ের অঞ্চলের দিকটা পড়েছে, তো সেই ক্ষেত্রে গতকাল 6টা থেকে আজকে ভোর 6টা পর্যন্ত কিন্তু 39 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আজকে আবার ভোর 6টা থেকে 3টা পর্যন্ত কিন্তু প্রায় 35 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে। মোটামুটি বলা যায় প্রায় 74 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেহেতু বৈরী আবহাওয়া চলছে এবং এই উজানের ঢলের কারণে কিন্তু যেহেতু পর্যটন স্পট বন্ধ রয়েছে, উপজেলা প্রশাসন বলছেন পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পুনরায় সে পর্যটন স্পট খুলে দেবে। এই ছিল আমার কাছে সাদাপাথর ভোলাগঞ্জ থেকে পাহাড়ি ঢলের সর্বশেষ খবরাখবর। এখন আমরা চলে যাব সুনামগঞ্জে, সেখানে রয়েছেন আমার সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। আমি আছি সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার মোকামবাড়ি এলাকায়। এই এলাকার যে সড়কটি অর্থাৎ এই এলাকার পাইলপুর বিশম্বরপুর যে সড়ক, সেই সড়কের কিন্তু 2 কিলোমিটার করে প্রায় 4 কিলোমিটার অংশ পানিতে অর্থাৎ পাহাড়ি ঢলের পানিতে নিমজ্জিত হয়ে আছে এবং এই গতকালকে রাত্রে অর্থাৎ গত রাত্রে মেঘালয়ের যে বৃষ্টিবহুল স্থান চেরাপুঞ্জিতে প্রায় 950 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সেই 950 মিলিমিটার বৃষ্টির পানি কিন্তু সুনামগঞ্জের বিভিন্ন 7টি নদ নদী দিয়ে এই সুরমা নদীতে এসে এভাবে প্রবাহিত হচ্ছে এবং এই সুনামগঞ্জের এই তাইরপুর বিশম্বরপুর সড়ক নয় এবং সুনামগঞ্জের যে দোয়ারা বাজার সড়কে সেখানেও কিন্তু এভাবেই পাহাড়ি ঢল বইছে এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, যে তারা জানিয়েছেন যে গত রাত্রে যে মেঘালয়ের প্রচুর বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের 7টি সীমান্ত নদীতে পাহাড়ি ঢল নেমে এসেছে এবং সেই পাহাড়ি ঢলের কারণে কিন্তু আজকে রাস্তাঘাটগুলি প্লাবিত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে, এই ধরনের সিএনজি অটোরিকশা চলাচল করছে। এই সড়ক দিয়ে শুধু বড় ধরনের যানবাহন কিন্তু চলাচল করতে পারে, বড় আকারের যে যানবাহনগুলি সেগুলি চলাচল করতে পারে, কিন্তু এই ধরনের ছোট যানবাহন যেগুলি আছে সিএনজি অটোরিকশা এবং ইজি বাইক বা এরকম কোনো যানবাহন চলাচল করতে পারেনি। আমরা কিছুক্ষণ আগে এখানে দেখেছি বেশ কয়েকটি ট্রাক এবং যাত্রীবাহী বাস কিন্তু এখানে পর্যটক নিয়ে চলাচল করেছে, কিন্তু এখন পর্যন্ত যেভাবে বৃষ্টিপাত হচ্ছে এরকম বৃষ্টিপাত অব্যাহত থাকলে কিন্তু এই এলাকার অর্থাৎ এই ডুবন্ত সড়কের পানি আরও বৃদ্ধি পেতে পারে এবং বৃদ্ধি পাওয়ার ফলে এই এলাকার সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। কারণ আমরা দেখেছি এখানে কিছু ফেরির মাধ্যমে লোকজনকে পারাপার হতে এবং অনেক মোটরসাইকেল ভাড়াটে মোটরসাইকেল চালককে দেখেছি যে তারা ফেরি দিয়ে মোটরসাইকেলকে এখান থেকে অর্থাৎ এই 4 কিলোমিটার ডুবন্ত রাস্তা পার করে দিচ্ছেন। আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা পুলিশ অর্থাৎ পুলিশের যে ভ্যান সেগুলিও কিন্তু এইভাবে চলাচল করছে। এই ধরনের মোটামুটি উঁচু যানবাহন যেগুলি সেগুলি কিন্তু চলাচল করতে পারছে, কিন্তু পাশাপাশি নিচু যে যানবাহনগুলি কিন্তু এখানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে এই টাঙ্গার হাওরের বিভিন্ন পর্যটকরা যারা গিয়েছিলেন, যারা ছোট ছোট গাড়িতে করে পর্যটন এলাকায় গিয়েছিলেন, তারা কিন্তু অনেকটা দুর্ভোগে পড়েছেন। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যে এই পাহাড়ি ঢলে এই সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং এই সড়ক দিয়ে পাহাড়ি ঢলে পানি প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে আমরা গাইবান্ধার বন্যা পরিস্থিতির খবর জানতে চলে যাব সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবুর কাছে। তিনি জানাবেন গাইবান্ধার পরিস্থিতির সবশেষ বন্যার খবর।
হিমাদ্রি, আপনাকে ধন্যবাদ। তিস্তা সহ উত্তরের যে নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলোতেও উজানে বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি শুরু হয়েছে, পানি বাড়তে শুরু করেছে। আমরা দেখছি যে উত্তরের জেলা গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদ, যমুনা ব্রহ্মপুত্র নদেও পানি বাড়ছে। আমরা একটু দেখাই আপনাদেরকে। এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে উজান থেকে নেমে আসা যে ব্রহ্মপুত্র নদ, সেই নদেও পানি বাড়ছে এবং ব্রহ্মপুত্র নদ এখন ধীরে ধীরে ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কাছে আমরা আজকে জানতে চেয়েছিলাম, তারা যেটি বলছেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট সহ গাইবান্ধার যে নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলো। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে আরো জানিয়েছেন যে আগামী 4 দিন পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে এখানে স্বস্তির খবর হচ্ছে, পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনই এই নদ নদীগুলো আসলে বিপদসীমা অতিক্রম করছে না। প্রথম দফায় পানি বাড়লেও এবার নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে না বলে তাদের কাছে পূর্বাভাস রয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি বৃদ্ধি অব্যাহত থাকার ফলে বিভিন্ন এলাকায়, বিশেষ করে চর, দ্বীপচর এবং নদ নদী তীরবর্তী যে এলাকাগুলো আছে সেই এলাকায় মোটামুটি ভাঙ্গন শুরু হয়েছে। নদী ভাঙ্গনের কারণে আসলে অনেক মানুষ বিপদে পড়েছে, তাদেরকে ঘর বাড়ি নিয়ে অনেকটা দুশ্চিন্তায় সময় পার করতে হচ্ছে। কারণ দুইবার মূলত নদী ভাঙ্গনের শিকার হয় এই অঞ্চলের মানুষ। যখন নদ নদীগুলোতে পানি বাড়ে তখন একবার ভাঙ্গনের কবলে পড়তে হয়, আবার যখন পানি কমতে শুরু করে তখন আরেক দফা ভাঙ্গনের কবলে পড়তে হয়। এই হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের খবর। আর আমরা জানতে চেয়েছিলাম যে যদি কোনো কারণে পানি বৃদ্ধি অব্যাহত থাকার ফলে বিপদসীমা অতিক্রম করে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, তখন আসলে বন্যা পরিস্থিতি মোকাবেলা করবার জন্য কি ধরনের প্রস্তুতি আছে গাইবান্ধায়, সেই বিষয়ে প্রশ্ন করেছিলাম আমরা গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাগাটা এবং ফুলছড়ির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে যদি কোনোভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় এই অঞ্চলে, যদি পানি বৃদ্ধি আরো অব্যাহত থাকে, তাহলে এই গাইবান্ধার 4 উপজেলা, বিশেষ করে সদর, সাগাটা, ফুলছড়ি এবং সুন্দরগঞ্জ, এই 4 উপজেলায় যমুনা, ব্রহ্মপুত্র এবং তিস্তা অববাহিকায় যে 181টির মতো চর, দ্বীপচর আছে, সেই চর দ্বীপচরে প্রায় 4.5 লাখ মানুষ যারা আসলে বন্যা কবলিত হয়ে পড়বে, তাদের জন্য শুকনা খাবারের প্রস্তুতি রাখা হয়েছে, তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাদের পাশাপাশি যদি কেউ বন্যায় কবলিত হয়ে পড়ে, যদি কেউ বন্যায় আক্রান্ত হয়, তাদেরকে উদ্ধারের জন্য জরুরিভাবে যে সকল পদক্ষেপ নেওয়া, নৌকা প্রস্তুত রাখা, স্পিডবোট প্রস্তুত রাখা এবং ফ্লাড শেল্টার, বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার যে আয়োজন, সেই আয়োজন আসলে উপজেলা প্রশাসনগুলো এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে তারা সেই আয়োজনগুলো সম্পন্ন করছেন এখনই। এই ছিল আমার কাছে বন্যার পূর্বাভাস এবং প্রস্তুতি নিয়ে সবশেষ খবর। বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। যুক্ত ছিলাম সিলেটে, সুনামগঞ্জে এবং গাইবান্ধায়। খাদেম নয়, সিলেটে বড় 2 মাজারের আয় ব্যয়ের হিসাব রাখবে জেলা প্রশাসন। এজন্য বসানো হয়েছে নতুন দান বাক্স। স্বচ্ছতা নিশ্চিতে রয়েছে সিসিটিভি। জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও 700 বছরের ইতিহাসে সিলেটে মাজারে প্রথমবারের মতো দান বাক্সে প্রশাসন হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ কারো কারো। সিলেট থেকে দিগেন সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্টে বিস্তারিত। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি এর মাজার থাকায় অলি আউলিয়ার পুণ্যভূমির খ্যাতি আছে সিলেটের। মানত পূরণের আশায় প্রতিদিনই হাজারো ভক্তের পদচারণায় মুখর থাকে মাজার। ভক্তরা দান বাক্সে নগদ অর্থের পাশাপাশি দান করে স্বর্ণালংকার সহ নানা মূল্যবান সামগ্রী। 700 বছর ধরে মাজারের এসব দেখভাল করে আসছে মাজার কমিটি। অভিযোগ উঠেছে খাদেম পরিচয়ে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মাজারের বিপুল অর্থ ও সামগ্রী ভোগ দখল করে আসছে। এই টাকাটা একটা ভালো একটা হিসাব নিকাশ হবে, কোন খাতে খরচ হবে সেটা এখানে যারা দায়িত্বরত আছে তারা সঠিকভাবে এটা পালন করবে। টাকা পয়সা, গরু, খাসি এগুলা যেন সঠিক ব্যবস্থাপনা, সঠিক কাজে ব্যবহার হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরনো দান বাক্স সরিয়ে বসানো হয়েছে নতুন দান বাক্স। পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত কমিটি আগামী 1 মাস আয় ব্যয়ের হিসাব খতিয়ে দেখবে। তবে প্রশাসনের এই উদ্যোগ নিয়ে আছে ভক্ত ও মাজার কর্তৃপক্ষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। আমরা বলছি আমরা নজরানা নেই, আমরা খাই, এইটা আমাদের
পূর্বপুরুষ থেকেই চলে আসতেছে এবং আমাদের একটা কোর্টের রায়ও আছে। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বলছে দানের অর্থ মাজার উন্নয়ন ও আন্তর্জাতিক মানের একটি দরগা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে ব্যয় করা হবে। টাকাগুলো যেভাবে বিগত দিনগুলোতে বিতরণ করা হয়েছে, যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে লেগেছে বা ব্যয় করা হয়েছে, ওইভাবেই থাকবে, জাস্ট হিসেব নিকেশটুকু থাকবে। দরগাকে আন্তর্জাতিক মানের একটি কমপ্লেক্স মেগা প্রকল্পের মাধ্যমে আমরা বাস্তবায়ন করার এই সিদ্ধান্তটি হয়েছে। প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে ২ মাজারের চলমান উন্নয়ন প্রকল্পে মাজার কর্তৃপক্ষের ৫ কোটি টাকা দেওয়ার কথা থাকলেও প্রকল্পের ৬৫% কাজ শেষ হওয়ার পরও সেই অর্থ পরিশোধ করা হয়নি। ফলে নতুন এই উদ্যোগ কতটা স্বচ্ছতা নিশ্চিত করতে পারে সেদিকেই এখন নজর সবার। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। প্রশাসনের আলোচিত কর্মকর্তা মোহাম্মদ সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পদায়ন করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রুর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোহাম্মদ সারওয়ার আলমকে বদলিজনিত কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। জানানো হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এর আগে 2025 সালের 18 আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। আট দিন ধরে কুড়িগ্রামের 2 সীমান্তে অবস্থান করছে বিএসএফ এর পশিন চেষ্টার শিকার 5 যুবক। এর মধ্যে রৌমারীর গয়টাপাড়া সীমান্তে 2 জন ও ভন্দুরচর সীমান্তে রয়েছেন 3 জন। বৃষ্টি ও রোদের মধ্যে প্লাস্টিকের ছাউনির নিচে থাকতে হচ্ছে তাদের। বিএসএফ এর পশিন ঠেকাতে জেলার 278 কিলোমিটার সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী। এছাড়া শনিবার চাঁপাইনবাবগঞ্জের চৌকাশ সীমান্তে 20 জনকে পশিনের চেষ্টা ব্যর্থ হলেও সীমান্তে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। এলাকায় অপরিচিত লোকজন দেখলে খবর দেওয়ার জন্য গ্রামে মাইকিং ও মসজিদের মুসল্লিদের সচেতন করছে বিজিবি। এবার ফিফা বিশ্বকাপের খবর। ফেভারিটের তকমা নিয়ে প্রথম ম্যাচে হোঁচট খাওয়ায় স্পেন এবার নামছে সৌদি আরবের বিপক্ষে। গ্রুপ এইচ চ্যাম্পিয়ন হতে হলে এই ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট নিতেই হবে লুই দে লা ফুয়েন্তের দলের। যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। আর গ্রুপ জিতে মিশরের বিপক্ষে ড্র করা বেলজিয়ামের প্রতিপক্ষ ইরান। এই ম্যাচ হবে রাত 1টায়। আত্মবিশ্বাসে ভরপুর প্রথম ম্যাচে ছিল প্রত্যাশার পাহাড়, কিন্তু নবাগত কেপ ভার্দে মাটিতে নামিয়ে আনে আসরের হট ফেভারিট স্পেনকে। গোলশূন্য ড্র করে 2 পয়েন্ট হারিয়েছে লা রোজা। এবার নামবে সৌদি আরবের বিপক্ষে। আর এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই ইউরো চ্যাম্পিয়নদের সামনে, কারণ গ্রুপের 4 দলেরই এখন সমান 1 পয়েন্ট। ইউরো চ্যাম্পিয়ন স্পেনের শক্তির জায়গা তাদের আক্রমণ ভাগে। রাইটে বিস্ময় বালক লামিন ইয়ামাল, লেফটে নিকো উইলিয়ামস। তবে দুজনেই প্রথম ম্যাচে খুব একটা গেম টাইম পাননি। শেষ পর্যন্ত সেটাই ভুগিয়েছে স্পেনকে। তবে এই ম্যাচে সেই ভুলটা করবেন না লুই দে লা ফুয়েন্তে। তবে সৌদি আরবকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রথম ম্যাচে শক্তিশালী উরুগুয়েকে 1-1 গোলে রুখে দিয়ে আত্মবিশ্বাসী গ্রিন ফ্যালকনস। দলের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক সালেম আল দাউসারি। আন্তর্জাতিক ফুটবলে তার গোল 27টি। তবে পুরো ম্যাচে স্পেনের বলের দখল সামলানোই হবে তাদের জন্য বড় চ্যালেঞ্জ। পরিসংখ্যান অবশ্যই স্পেনের পক্ষেই কথা বলছে। ফিফা র্যাঙ্কিংয়ে 2 নম্বরে স্পেন আর সৌদি আরব 61তম। দুই দলের মানের পার্থক্য কাগজে কলমে স্পষ্ট, কিন্তু এবারের বিশ্বকাপ দেখিয়েছে ফেভারিটদের জন্য কোনো ম্যাচই সহজ নয়। বিশ্বকাপের গ্রুপ পর্বে আরও একটি গুরুত্বপূর্ণ লড়াই। ইউরোপের শক্তিশালী দল বেলজিয়ামের সামনে এবার এশিয়ার অন্যতম সেরা দল ইরান। দু দলের জন্য এই ম্যাচের ফল হতে পারে নকআউটের সমীকরণ বদলে দেওয়ার মতো। তাই লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়াম অপেক্ষা করছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। তামিম হোসেন, সময় সংবাদ। দেখছেন বাংলা সময়। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও ব্লু ইকোনমির বিকাশে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। চট্টগ্রামে অনুষ্ঠিত নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে একথা জানান তিনি। সাক্ষাৎ রিপোর্ট ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। রোববার সকালে বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত হয় নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ।
প্যারেডে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন নৌবাহিনী প্রধান। প্রশিক্ষণে সর্বক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করায় সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে সৌরভ অনার লাভ করেন মোহাম্মদ ইন্তিসার ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে নৌ স্বর্ণপদক পান সাদমান সাকিব। আর ডাইরেক্ট এন্ট্রি অফিসারদের মধ্যে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক অর্জন করেন মোহাম্মদ আবিদ শাহরিয়ার। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকার জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান নৌবাহিনী প্রধান। আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে অন্যান্য বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা তোমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পরে নৌবাহিনী প্রধানের উপস্থিতিতে নবীন অফিসারদের পরিয়ে দেওয়া হয় র্যাঙ্ক ব্যাজ। নৌ বিষয়ক জ্ঞান অর্জন এবং নেতৃত্বের বিকাশ প্রতিটি ধাপে আমাদের মানসিক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা নিয়েছে। চেষ্টা করব আমার দায়িত্ব আমার পালন করার যতটুকু আমার সাধ্য থাকবে। এবার 2023 সালে ব্রাভো ব্যাচের 54 জন মিডশিপম্যান এবং 2026 আলফা ব্যাচের 7 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ 61 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। তাদের মধ্যে আছেন 2 জন ফিলিস্তিনি কর্মকর্তাও। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। তিস্তার পানি বেড়ে রংপুরের সেতু রক্ষা বাঁধে ভাঙন, ঝুঁকিতে 1200 পরিবার। সিলেটের শাহজালাল মাজারের দানবাক্স নিয়ন্ত্রণে নজিরবিহীন হস্তক্ষেপ, জেলা প্রশাসনের কার্যক্রমে ক্ষুব্ধ ভক্ত অনুসারী, ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার। কাতারে কর্মস্থলে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল 5 বাংলাদেশির। কমিউনিটিতে শোকের ছায়া, গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাটে স্বজনদের আর্তনাদ। এই ছিল বাংলার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন সহকর্মী স্বপ্নব নিবিড়। যশো, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।